গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, কেমন রয়েছো? আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো এবং প্রত্যেকটা প্র্যাকটিস সেট তোমরা ঠিকঠাকভাবে করছো। আমি যেভাবে বলেছি সেভাবে তোমরা করছো। পরীক্ষা যত দিন আমাদের কাটবে তত পরীক্ষা আমাদের কাছে আসবে এবং আমি তো তোমাদেরকে বলেছিলাম যে আমাদের ডাব্লিউবিপি পরীক্ষা কত দিন অন্তর অন্তর হচ্ছে। তোমরা যদি এবার সিরিয়াসলি তোমরা যদি চাও যে এই বছর এবার আমরা সিলেকশন নিতে চাই, তাহলে কিন্তু সিরিয়াস হয়ে পড়াশোনা করতে হবে। তাহলে প্রত্যেকটা সাবজেক্ট, গণিত সহ প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু তোমাদেরকে ভালো করে পড়তে হবে। এবার কিন্তু কাট অফ মার্ক এবার আরও বেশি যাবে, আগের তুলনায় অনেক 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 বেশি যাবে। 10 মার্ক এক্সট্রা প্লাস ধরে নাও, তার চাইতেও বেশি যেতে পারে। এটা কিন্তু তোমরা পরীক্ষার পরে দেখে নেবে যে কাট অফ মার্ক বেশি যাচ্ছে কি যাচ্ছে না। তাহলে তোমরা প্রত্যেকে ক্লাসটাকে একবার অবশ্যই শেয়ার করবে স্যার, বেশি বেশি করে তোমাদের কাছে অনুরোধ থাকবে, বেশি বেশি করে ক্লাসটাকে শেয়ার করবে যেন বাকিরাও আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। প্রথম প্রশ্ন তোমাদের সামনে রয়েছে, প্রত্যেক দিনের মতো প্রত্যেকটা প্রশ্ন আগে আমি করার আগে তোমরা একবার অ্যাটলিস্ট করার চেষ্টা করবে, না পারলে আমি তোমাদেরকে তো এখানে করাচ্ছি, তোমরা সেখান থেকে সলিউশন দেখে নেবে। যদি এইভাবে করো প্রত্যেকটা প্রশ্ন তোমরা যদি নিজেরা আমি করার আগেই করার চেষ্টা করো, তাহলে এক তো তোমার সময় ম্যানেজমেন্ট অর্থাৎ টাইম ম্যানেজমেন্ট, যেটা অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নে আমাদেরকে খুব অল্প সময় করে দিতে হবে, যেহেতু আমাদের পরীক্ষাতে সময় কম। তাহলে এখান থেকে তোমার কম সময়ের মধ্যে প্র্যাকটিস করার অভ্যাসটা তৈরি হয়ে যাবে। প্রত্যেকটা প্রশ্ন দেখবে ধীরে ধীরে একটা সময় এমন আসবে যে এভাবে প্র্যাকটিস করতে গেলে প্রত্যেকটা প্রশ্নের পিছনে তোমার কম সময় লাগবে। 2 নম্বর কথা হচ্ছে যে যদি তুমি প্রত্যেকটা প্রশ্ন আমি করার আগেই করার চেষ্টা করো এবং করতে পারো, তাহলে সেই জিনিসটা তোমার মধ্যে ভালো করে মেমোরাইজ হয়ে যাবে, অর্থাৎ সেই জিনিসটা তোমার ক্লাসের মধ্যে প্র্যাকটিস এবং রিভিশন হয়ে যাবে। সেই জন্য আমি প্রত্যেক দিনই এই কথাটা বলছি, এই তোমরা ক্লাসে আমি করার আগে অ্যাটলিস্ট একবার করার চেষ্টা করো, নিজে থেকে করার চেষ্টা করো। চলো প্রথম প্রশ্ন পড়বে, কি বলছে, একটি নির্দিষ্ট পরিমাণ থেকে 15% এবং অবশিষ্ট থেকে 25% কেটে নেওয়ার পরে 4,335 টাকা অবশিষ্ট থাকে, আসল মূল্যটা নির্ণয় করো। অর্থাৎ দেখো, একটা নির্দিষ্ট কিছু টাকা আছে, আমরা জানি না, আমরা ধরে নেব এক্স টাকা। কত টাকা স্যার? এক্স টাকা। এবার নির্দিষ্ট পরিমাণ টাকা থেকে 15% কেটে নিলে, তাহলে এই নির্দিষ্ট পরিমাণ টাকাটা আমরা এক্স ধরলাম, এক্স থেকে 15% কেটে নিচ্ছি। 15% মানে কি স্যার? 15% মানে হচ্ছে 15/100। শতকরা উঠাতে গেলে পার্সেন্টেজ চিহ্নটা উঠা গেলে 100 দ্বারা ভাগ হয়ে যায়। তার মানে 100-র মধ্যে যদি 15 টাকা কেটে নাও, তাহলে স্যার কত থাকবে? 15% কেটে নিচ্ছে, কথার অর্থই হচ্ছে 100-র মধ্যে 15 কেটে নিচ্ছে, তাহলে থাকলো কত? 85। কতর মধ্যে? 100-র মধ্যে। তার মানে 100-র মধ্যে তুমি 15 কেটে নিয়েছো, তাহলে 100-র মধ্যে এখন বাকি আছে কত? 85। তাহলে এক্স থেকে তুমি 15% কাটলে, তার মানে এক্স থেকে কত বেঁচে থাকবে? 85/100, এটা বেঁচে থাকবে আমার। এখন আমার মূল টাকাটা কত ছিল? এক্স টাকা, তার মধ্যে 15% কেটে নিলে, 15% কেটে নেওয়া মানে 100-র মধ্যে 85 আর থাকলো, 15 কেটে নিয়েছি, তাহলে এক্সের মধ্যে কত থাকবে? এত থাকবে। এখন টাকাটা হয়ে গেল এইটা। এবার এটা অবশিষ্ট থাকলো বেঁচে। এবার কি বলছে, যেটা অবশিষ্ট আছে সেটা থেকেও যদি আমি 25% কেটে নিই, তাহলে 25% মানে কি স্যার? 25/100, তাই তো? কাটাকাটি করলে 25 থাকে 25, 4 25 100, 1/4। তার মানে 4-এর মধ্যে 1 কেটে নিচ্ছ, তাহলে বেঁচে থাকবে কত স্যার? 4 থেকে 1 বাদ দিব, 3 বেঁচে থাকবে। কতর মধ্যে? 4-এর মধ্যে। 4-এর মধ্যে থেকে 3 বেঁচে থাকবে। তাহলে দেখো আমার অবশিষ্ট ছিল কত? এত। এবার এটা থেকে যদি আমি 25% কেটে নিই, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ কেটে নিই, তাহলে বেঁচে থাকতে কত? 3 ভাগ। কতর মধ্যে? 4-এর মধ্যে। তাহলে এই অবশিষ্টর মধ্যে কত? তাহলে ইন্টু করে দেব। তাহলে আমাদের এই যত টাকাটা বেঁচে থাকবে সেটার পরিমাণ প্রশ্নে বলে দিয়েছে 4,335 টাকা। 4,335 টাকা। তাহলে এক্স এর ভ্যালু কি হয়ে যাবে স্যার? 4,335 ইন্টু, দেখো এপারে প্রত্যেকটা জিনিস কি আকার আছে? গুণ আকারে। এবার এই পারের গুণগুলোকে যদি আমি ওপারে নিয়ে গিয়ে গুণ করি, তাহলে প্রত্যেকটা জিনিস উল্টে যাবে, মনে রাখবে। নিচের গুলো চলে যাবে উপরে, 100/85 হয়ে যাবে, ইন্টু 4/3 হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। এবার কাটাকাটি করব, 3 দ্বারা করব। 3 দ্বারা করতে গেলে কত হয়ে যাবে? 3 একে 3, 3 4 12, 3 4 12, 3 5 15। 3 একে 3, 3 4 12, 3 4 12, 3 5 15। ঠিক আছে। এবার এখানে, আচ্ছা, এখানে এবার যদি আমি 5 দ্বারা কাটি, তাহলে কত হয়ে যাবে? 5 একে 5, 5 7 35, 17। 5 দ্বারা, 5 2 10, 5 8 40, 5 9 45, তাহলে 17। তাহলে 17 দ্বারা কাটো। 17 একে 17, থাকলো কত স্যার?
8 আর 3, 8 আর 3 কত হয়ে গেল আমার? 8 9 10 11। তাহলে 119কে আমরা 17 দ্বারা যদি করি, ভাগ করি, তাহলে কত হয়ে যাবে? 7 দ্বারা। 7 7 49 9, তাহলে 7। তাহলে কত দ্বারা কাটবে? 17 × 17 করলে 289 হয়ে যাবে। তাহলে উপরে কি বেঁচে থাকলো স্যার? কেটে এই সংখ্যাটা কেটে থাকলো আমার কত? 17 ইন্টু ছিল 100 ইন্টু কত ছিল? 4। তাহলে কত হয়ে গেল? 4 7 8 হাতে 8 হাতে থাকলো 2, 4 একে 4 2 6, পরে দুটো শূন্য বসিয়ে দাও, 6800। তাহলে স্যার সংখ্যাটা অর্থাৎ মোট পরিমাণটা কত ছিল টাকার স্যার? মোট পরিমাণটা হয়ে যাবে আমাদের 6800 টাকা ছিল। তার মানে 6800 থেকে যদি তুমি প্রথমে 15% কেটে নাও, তারপরে যদি আবার তুমি কত কেটে নাও, তুমি 25%, তাহলে তোমার কত অবশিষ্টাংশ থাকবে? 4335 টাকা। এক তো এইভাবে করতে পারো। সেকেন্ড নিয়ম যেটা তোমাদেরকে আমি শিখিয়েছিলাম, প্রত্যেকটা এতে পরপর ছাড়, পরপর ডিসকাউন্টের যে নিয়মটা, কত পার্সেন্ট করে কেটে নিচ্ছে স্যার? 15% করে। 15%-এর ভ্যালু কত স্যার? প্রথমে কেটেছে কত পার্সেন্ট? আবার 15%, তাই তো? 15%-এর ভ্যালু আমরা কি জানি? 15/100। তাহলে 5 দ্বারা 3, 5 × 100, তার মানে 3/20। তার মানে আমার যদি প্রথমে 20 টাকা থাকতো, তাহলে 3 টাকা কেটে নিয়েছে, মানে এখন আছে কত টাকা? 17 টাকা। তারপরে কত আছে? 25%। 25% মানে কি স্যার? 1/4, মানে 4 টাকা যদি থাকতো, তাহলে 1 টাকা কেটে নিয়েছে, 3 টাকা থাকবে। তাহলে গুণ করে দাও, 4 × 80 আর 3 × 51। 3 7 21, 1 হাতে থাকলো 2, 5, 3 × 51। তাহলে আগে টাকা কত ছিল? 80 টাকা। এখন কাটার পরে কত টাকা হয়ে গেছে? 51 টাকা। কিন্তু আমাকে বলেছে যে অবশিষ্টাংশ অর্থাৎ 15% এবং 25% কাটার পরে টাকাটা থাকছে কত আমার? টাকাটা থাকে 4335 টাকা। 4335 টাকা। তাহলে একের মান কত হয়ে যাবে স্যার? 4335/51। তাহলে আমাদেরকে কি বের করতে বলেছে? মূল টাকা। মূল টাকা কত ছিল স্যার? 80। তাহলে ইন্টু 80 করে দেব, পেয়ে যাব আমরা উত্তর। আশা করি বুঝতে পেরেছো। এভাবেও তোমরা করতে পারো। এই নিয়মটা আমি তোমাদেরকে আগে শিখিয়ে রেখেছিলাম। চলো পরের প্রশ্ন দেখবে স্যার। প্রত্যেকটা জিনিস আমরা একবারে সূক্ষ্মভাবে দেখব, প্রত্যেকটা নিয়মগুলো দেখব, যেন আমরা পরীক্ষাতে করে আসতে পারি, এবং এখান থেকে যদি ভালো করে প্র্যাকটিস করি, তাহলে পরবর্তীতে যেন আমাদেরকে মেথডগুলো মনে না করতে হয় বা অন্য কোনো মেথড শিখতে না হয়, যেন প্রত্যেকটার কনসেপ্ট সহ আমরা মনে রাখতে পারি। কনসেপ্ট না মনে রাখলে কিন্তু ট্রিক্স মনে রাখা যাবে না। সেই জন্য আগে আমাদেরকে কনসেপ্ট দেখতে হবে, তারপরে ট্রিক্স। একজন দোকানদার যখন দাবি করেন যে তিনি পণ্যটি ক্রয় মূল্যে বিক্রি করছেন এবং 25% লাভ পাচ্ছেন, তখন তিনি ত্রুটিপূর্ণ ওজন ব্যবহার করেছেন। আমি যদি তোমাকে বলি যে আমি যত টাকায় কিনছি, অর্থাৎ একটা বস্তু ধরে নাও আমি 100 টাকায় কিনেছি আর 100 টাকায় বিক্রি করে দিলাম, তাহলে কোনো লাভ নেই। কিন্তু যদি আমি বলি তোমাকে 100 টাকায় আমি কিনেছি আর 100 টাকায় বিক্রি করে দিয়েছি, তারপরেও আমার কাছে লাভ হয়েছে, 10 টাকা আমি লাভ করেছি, তাহলে তুমি এটার দ্বারা কি বুঝতে পারবে? কিনেছি 100 টাকাতে, বিক্রি করেছি 100 টাকাতে, লাভ তো হলো না, কিন্তু আমি বলছি যে আমি লাভ করেছি 10 টাকা। তার মানে আমি নিশ্চয়ই ওজনে কম দিয়েছি তোমাকে, ওজনে আমি চুরি করেছি। যখনই ওজনে চুরি করব, তাহলে তখনই আমার লাভ হবে। আমি 10 টাকাতে 1 কেজি জিনিস কিনে তোমার কাছে 10 টাকাতে 1 কেজি জিনিস বিক্রি করে দিলাম, তাহলে কোনো লাভ হলো না। কিন্তু 10 টাকাতে কিনে যদি 1 কেজি জিনিস, আর আমি তোমাকে যদি 1 কেজি জায়গাতে 500 গ্রাম 10 টাকাতে দিই, তার মানে এই 500 গ্রাম যেটা আমি চুরি করলাম, সেটা তো আমার লাভ হলো। তার মানে এই প্রশ্নে আমরা বুঝতে পারছি যে সে কেনা দামে বিক্রি করার পরেও যখন 25% লাভ করছে স্যার, 25% লাভ করছে মানে কি? 1/4। একটু আগে বললাম 25%-এর ফ্র্যাকশন কি? 1/4। তার মানে 1 টাকা সে লাভ করছে। 25% লাভ কি? মানে 4-এর জিনিস যেখানে দেওয়ার কথা ছিল, দেখো আমি কি বললাম যে কেনা দামে বিক্রি করে দিচ্ছে, মানে দামটা এখন ঠিক রাখছে, তার মানে ওজনে চুরি করছে। তার মানে 4-এর জিনিস যেখানে ওজন 4 দেওয়ার কথা ছিল, সেখানে 1 কম দিয়েছে। তাহলে দিয়েছে কত? 4 থেকে 1/3 দিয়েছে। আর বলছে কত? যে আমি 4 দিয়েছি। তার মানে দিচ্ছে অর্থাৎ দেই 3 ইউনিট, আর দেখাচ্ছে কত? অর্থাৎ নিচ্ছে টাকা 4 ইউনিটের। 25% লাভ করছে মানে কি? 1/4। মানে 4-এর জিনিস দেখাচ্ছে, মানে 4 যেখানে দেওয়ার কথা সেখানে 1 কম দিচ্ছে, তবেই তো সে লাভ করতে পারবে। ওজনে কম দিবা, তবেই তো তুমি কেনা দামে বিক্রি করার পরেও লাভ করবে। ভালো করে কথাটা কিন্তু বুঝবে। তাহলে দিচ্ছে 3 টাকার 3 কেজি বা 3 পরিমাণ দিচ্ছে, পরিমাণটা কত? 3, আর দেখাচ্ছে কত? যে 4 দিচ্ছি। তার মানে দেখাচ্ছে তত টাকা নিচ্ছে আমার। তার মানে আমাকে তারপরে কি বলেছে? ত্রুটিপূর্ণ ওজন ব্যবহার করেছেন। 1000 গ্রামের জন্য তিনি যে ত্রুটিপূর্ণ ওজন ব্যবহার করেছেন তা নির্ণয় করো। তার মানে দেখো
বলছে যে আমি 4 দিচ্ছি, কিন্তু প্রশ্নে বলছে 4 নয়, দিচ্ছে 1000। তাহলে 1 এর মান কত হয়ে যাবে স্যার? 1000/4। তাহলে বলছে সে অ্যাকচুয়ালি দিয়েছে কত? অ্যাকচুয়ালি দিয়েছে কত স্যার? 3। তার মানে 3 এর ভ্যালু কত হয়ে যাবে স্যার? 1000/4 ইন্টু 3। 4 দ্বারা 4 2 এ 8, 4 5 এ 20, 0 250, 3 25 এ 75, 0 750 গ্রাম। সে অ্যাকচুয়ালি দিয়েছে কত? 750 গ্রাম। আর একবার বলছি, রিপিট করছি প্রশ্ন, কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভালো করে প্র্যাকটিস করবে, বারবার প্র্যাকটিস করবে। ক্লাস শেষ হওয়া মাত্র 2 থেকে 3 বার প্র্যাকটিস করবে। দেখো, আমাকে বলছে কেনা দামে দোকানদার কি করছে? বস্তুটাকে বিক্রি করছে, তারপরেও তার 25% লাভ হচ্ছে। তার মানে যত টাকায় কিনেছে তত টাকায় বিক্রি করে দিল। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে টাকাতে কোনো লাভ হচ্ছে না। কিনছে যত টাকাতে তত টাকাতে বিক্রি করছে। তারপরেও সে লাভ করছে। তার মানে কি ওজন সে কম দিয়েছে, ওজনে চুরি করেছে। তাহলে কত চুরি করেছে? আমাকে বলছে 25% লাভ করছে। তার মানে 1/4। 25% এর ফ্র্যাকশন হচ্ছে 1/4। যেখানে 4 দেওয়ার কথা, যেখানে 4 দিচ্ছে, অর্থাৎ যেখানে 4 টাকা 4 কেজি জিনিস দিচ্ছে, 4 কেজির দাম নিচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি বলছে যে আমি 4 কেজি দিচ্ছি। আমি তোমাকে বললাম যে আমি তোমাকে 4 কেজি দিলাম, বলে 4 কেজির টাকা নিয়ে নিলাম, কিন্তু অ্যাকচুয়ালি দিয়েছি 1 কাপ, দিয়েছি 3 কেজি। তাহলে বলছে যে 1000 গ্রামের জন্য সে অ্যাকচুয়ালি কত গ্রাম ওজন ব্যবহার করছে, অর্থাৎ হাজারে কত কম দিয়েছে, বা হাজার যেখানে দেওয়ার কথা সেখানে অ্যাকচুয়ালি দিয়েছে কত। তার মানে দেখো, আমি বলছি যে আমি 4 দিচ্ছি, তাহলে 4 এর মানটা কত হয়ে যাবে? হাজারের, যেহেতু আমাকে বলেছে যে হাজারে কত দিচ্ছে। তার মানে আমি যদি 4 দিয়ে থাকি, তাহলে দেখাচ্ছি 4, 4 এর মানটা কত হয়ে গেল? 1000। তার মানে 1 এর মান কত হবে? এত। কিন্তু আমি অরিজিনালে দিয়েছি কত? 3 দিয়েছি। তার মানে 3 এর মানটা কত হবে? 750 গ্রাম। তার মানে আমি দিয়েছি 750 গ্রাম আর নিয়েছি 1000 গ্রামের দাম। তবেই তো আমি কেনা দামে বিক্রি করলেও লাভ হবে, যেহেতু আমি তাকে বস্তুটা কম দিয়েছি। চলো, আশা করি বুঝতে পেরেছো, ক্লিয়ার হয়েছে। একবারে পুরো ভেঙে বলে দিলাম। একটু ঘুরিয়ে প্রশ্নটা জিজ্ঞাসা করেছিল, কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা একবারে বারবার বলছি প্র্যাকটিস করে নেবে প্রশ্নটা। চলো পরের প্রশ্ন। একজন মহিলা 950 টাকায় একটি জিনিস বিক্রি করেন, আচ্ছা জিনিস কিনে, আচ্ছা 950 টাকায় একটা জিনিস কিনছে, আমার 950 টাকায় বলছে কিনে, এবং 1150 টাকায় বিক্রি করেন। এত টাকায় কিনছে, অর্থাৎ কস্ট প্রাইস, ক্রয় মূল্য কত? 950। এসপি সেলিং প্রাইস, বিক্রি করছে কত সেটাকে? 1150-এ। তাহলে বলছে তার শতকরা লাভ কত? আমাকে একেবারে সহজ প্রশ্ন, এর চাইতে সহজ প্রশ্নই হয় না। তার মানে শতকরা লাভ কত? বিক্রয় মূল্য থেকে যদি আমরা ক্রয় মূল্যটা বাদ দিয়ে দিই, তাহলে আমরা লাভ পেয়ে যাবো। তাহলে 1150 থেকে 950 বাদ দিলে কত টাকা লাভ পাবো স্যার? 200 টাকা লাভ করছে। কত টাকার জিনিস বিক্রি করে? 950 টাকায় জিনিস বিক্রি করে 200 টাকা লাভ করেছে। তাহলে 100-তে কত পার্সেন্টেজ? 0 0 কাটবে 5 দ্বারা, কত হয়ে যাবে? 5 দ্বারা 5 একে 5, 9 45, 5 দ্বারা 4 5 20, 0 40। ঠিক আছে, তার মানে উপরে থাকলো কত? 400/19, ভাগ করলে 21.0 সামথিং পাবে। তাহলে আমাদেরকে প্রশ্নে কি বলেছে? যে নিকটতম পূর্ণ সংখ্যা দিয়ে পূর্ণ সংখ্যা করা হয়। অর্থাৎ আমাকে বলেছে দশমিকের পরে আমি দশমিকটা নিতে পারবো না। দেখো একটাতেও আমার দশমিক দেওয়া নেই, কত পার্সেন্ট হবে জিজ্ঞাসা করছে। তার মানে যখনই দেখবে যে দশমিকের পরে যদি এখানে 5-এর চাইতে বড় বা 5 থাকতো, 5 বা 5-এর চাইতে বড় কোনো সংখ্যা আসতো এই জায়গাটাতে প্রথমেই, এক দশমিক স্থানে যদি আমার 5-এর চাইতে বড় আসতো, তাহলে এটাকে আমরা 21-এর চাইতে 1 বেশি ধরতাম, 22% ধরতাম। কিন্তু যদি 5-এর চাইতে কম আসে, 5-এর চাইতে কম, এটা কত আছে? 0, এটা 5-এর চাইতে কম। যখনই 5-এর চাইতে কম থাকবে তখন আমরা করে দিব 21%। তাহলে এই জিনিসটা মনে রাখবে, যখনই আমাকে এই টাইপের উত্তর আসবে আর প্রশ্নে থাকবে না, দশমিক থাকবে না, শুধু সংখ্যাটা থাকবে, তাহলে কি করবে? দেখো অপশানে কিন্তু 21%ও আছে, 22%ও আছে। যারা 22% করবে তারা কিন্তু ভুল করে আসবে। এখানে যখন আমার 5-এর চাইতে বড় থাকবে, যদি এই দশমিকটা 21.5 থাকতো, তাহলে কিন্তু এটাকে আমরা 22% নিতে পারতাম, বা 21.6 থাকলে এটাকে 22% নিতে পারতাম। যদি আমার 21.5-এর নিচে 1ও কম হয়, 4 হয়, তাহলে আমরা এটাকে 21ই নিব, এই টাইপের ক্ষেত্রে যখন অপশানে থাকবে না। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের প্রশ্ন দেখবে। চলো নেক্সট প্রশ্ন কি বলছে স্যার?
10 মিটার দৈর্ঘ্য, 6 মিটার প্রস্থ এবং 8 মিটার উচ্চতা বিশিষ্ট একটি ঘনক্ষেত্রীয় ঘরে সর্বোচ্চ কত দৈর্ঘ্য রাখা যেতে পারে আমাকে জিজ্ঞাসা করছে। তাহলে দেখো ভালো করে, এটা যদি আমার আয়তক্ষেত্র, আয়তঘনের কথা বলেছে, আয়তঘন বলতে কি, আয়তকার দেখতে একটা ঘনক রয়েছে, তার মানে দেখো এটা কি আমার একটা আয়তঘনকার যার বিপরীত বাহুগুলি সমান হবে। তাহলে এটা আমার আয়তঘন। ঘনক দুই প্রকারের, একটা হচ্ছে আয়তঘন আর একটা হচ্ছে শুধু ঘনক। ঘনকের বলতে কি, ঘনকের তিনটা বাহুর দৈর্ঘ্যই সমান হবে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা বর্গাক্ষেত্রাকার যেটা অ্যাকচুয়ালি। আর এটা হচ্ছে আয়তঘন। আয়তঘনের আমার দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা কিন্তু আলাদা আলাদা হয়। তার মানে দৈর্ঘ্য আয়তকার, এই আয়তকার ঘনকের বলছে যে এর ঘর রয়েছে এই টাইপের একটা, এই ঘরের মধ্যে সর্বোচ্চ বৃহত্তম কত দৈর্ঘ্যের তুমি কত দৈর্ঘ্য রাখতে পারবে। তার মানে দেখো, অর্থাৎ কর্ণের দৈর্ঘ্য, বৃহত্তম কর্ণের দৈর্ঘ্য চেয়েছে, তার মানে এই কোণা থেকে যদি আমি এই কোণাটা টানি তাহলে এটা হয়ে যাবে সবচেয়ে বৃহত্তম কর্ণের দৈর্ঘ্য। তার মানে এই ঘরে এই কোণা থেকে এই কোণা পর্যন্ত যদি একটা আমি বাঁশ বা দড়ি বা যা রাখি সবচেয়ে বৃহত্তম রাখতে পারবো। তাহলে আয়তঘনের কর্ণের দৈর্ঘ্যের সূত্র লিখে নাও, রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা কি, এটা হচ্ছে দৈর্ঘ্য, বিটা কি প্রস্থ, সিটা হচ্ছে উচ্চতা। এবার আমাকে বলে দিয়েছে দৈর্ঘ্য কত স্যার, দৈর্ঘ্য বলে দিয়েছে 10 মিটার, তাহলে 10 এর স্কোয়ার হয়ে যাবে। বি কত বলেছে, প্রস্থ কত বলেছে স্যার 6 মিটার, 6 এর স্কোয়ার। সি উচ্চতা কত বলেছে 8 মিটার, তাহলে কি হয়ে যাবে স্যার 8 এর স্কোয়ার। তাহলে দেখো 10 এর স্কোয়ার 100, 6 এর স্কোয়ার 36 প্লাস 8 এর স্কোয়ার কত 64, তাহলে কত হয়ে গেল স্যার, যোগ করে দিলে পেয়ে যাব আমরা 200। 200 থেকে যদি আমরা 200কে ভেঙে লিখতে যাই তাহলে লিখতে পারবো 10 গুণিত 10 গুণিত 2, 10 10 100, 100কে 2 দ্বারা গুণ করলে কত হয়ে যাবে স্যার 200। দুটো 10 থেকে একটা 10 বেরিয়ে আসবে, রুটের মধ্যে থাকবে 2, তাহলে উত্তর কত হয়ে যাবে স্যার 10√2, 10√2 হয়ে যাবে আমাদের উত্তর। তার মানে দেখো আয়তঘন রয়েছে, আয়তঘনের কর্ণের বৃহত্তম কর্ণের দৈর্ঘ্যের সূত্র মনে রাখবে, দৈর্ঘ্য রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। বেশি কিছু মাথা লাগানোর প্রয়োজন নেই আমার। আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য যখনই বলবে, ঘনকের, আয়তক্ষেত্রের কিন্তু আলাদা, আবার আয়তঘনকের আলাদা। তাহলে আয়তক্ষেত্রের, আয়তঘনের যখন কর্ণের দৈর্ঘ্য বলবে তখন হয়ে যাবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আর যখন আমাকে বর্গাকার বলবে তখন কি, শুধু ঘনকের যদি বলতো তাহলে শুধু ঘনকের যেটা এই টাইপের হয় আমার, এই ক্ষেত্রে কর্ণের বৃহত্তম কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি হয়ে যাবে স্যার, √3 × a, √3 × a হয়ে যাবে, এটা বৃহত্তম কর্ণের দৈর্ঘ্য ঘনকের ক্ষেত্রে শুধু। আর যখন আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য বৃহত্তম সেটা হয়ে যাবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তার রুট আন্ডার, অর্থাৎ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। চলো পরের প্রশ্ন দেখবে। চলো আচ্ছা, পরের প্রশ্নে যাওয়ার আগে আমি আর একটা জিনিস বলে দিই, এখানে ক্লিয়ার করে নাও আগে। আয়তঘনের লিখে নাও তুমি। আয়তক্ষেত্রের যদি আমাকে কর্ণের দৈর্ঘ্য, এটা হচ্ছে আয়তকার ক্ষেত্র। আয়তক্ষেত্রের সংজ্ঞা কি স্যার, যার বিপরীত বাহুগুলো সমান হবে, পরস্পর বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল হবে, অর্থাৎ এই বাহু আর এই বাহুটা হয়ে যাবে আমার কি সমান, এই বাহু আর এই বাহুটা কি হয়ে যাবে সমান এবং সমান্তরাল। তাহলে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, সেটাকে বলবো আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যটা কি হয়ে যাবে স্যার, আয়তক্ষেত্রে যখন শুধু কর্ণের দৈর্ঘ্য বলবে তাহলে দেখো স্যার এটা কি একটা, এই জিনিসটাকে যদি আমি এখানে আঁকি তাহলে এটা কি একটা পাচ্ছি, এটা একটা, এটুকুকে কেটে এটা আমি বাদ দিয়ে দিলাম, দেখো এটা কি পেলাম আমি, একটা ত্রিভুজ। ত্রিভুজের এটা কি স্যার অতিভুজ, এটা কি স্যার লম্ব, এটা কি স্যার ভূমি। আর লম্ব বলতে এটা কি স্যার আয়তক্ষেত্রের প্রস্থ, প্রস্থ। আর এটা কি স্যার দৈর্ঘ্য, আর এটা অতিভুজ। তাহলে এটা কর্ণের, তার মানে এটা কি হয়ে গেল কর্ণ। তাহলে কর্ণের দৈর্ঘ্যের সূত্র হয়ে যাবে আয়তক্ষেত্রের স্যার, কি হয়ে যাবে স্যার রুট আন্ডার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। এটা গেল, এটা হয়ে গেল আমার আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। তার মানে আয়তক্ষেত্রের কর্ণের, যদি শুধু আয়তক্ষেত্র বলে তার কর্ণের দৈর্ঘ্য বের করতে বলে তাহলে বলে দেবো আমরা রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। আশা করি মুখস্থ করার আর কোনো ব্যাপার নেই, আমি পুরোপুরি ভালো করে বুঝিয়ে দিলাম। সেকেন্ড, এবার যদি আমাকে
এই টাইপের একটা বর্গক্ষেত্র দিল। বর্গক্ষেত্রের কি হয়, এই বাহু এই বাহু এই বাহু এই বাহু সমান হবে, এ যদি একক হয় এটাও এ হবে, এটাও এ হবে, এটাও এ হবে। কথার অর্থ কি, এটা যদি আমার 10 মিটার হয় এটাও 10 মিটার হবে, এটাও 10 এটাও 10, অর্থাৎ বর্গক্ষেত্রের 4টা বাহু সমান হবে। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কি হয়ে যাবে, তার কর্ণ বলতে কি এটা, তার মানে এটা কি আবার এটাও একটা আমার ত্রিভুজ, তার মানে ত্রিভুজের এটা কি অতিভুজটা আমার কর্ণ, তার মানে কর্ণ সমান কি হয়ে যাবে, রুট আন্ডার হয়ে যাবে এ স্কোয়ার, অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ভূমি কত আছে ভূমি ও এ, তাহলে 2a স্কোয়ার, যেখান থেকে এ স্কোয়ার বলতে কি আমরা কি লিখতে পারি এ ইন্টু এ, এ স্কোয়ার বলতে কি স্যার দুটো এ ইন্টু এ, তাহলে দুটোর জন্য একটা বেরিয়ে যাবে, থাকবে কত √2, তাহলে এ √2 একক। তার মানে আয়তক্ষেত্রে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কি হয়ে গেল এ √2 একক। আশা করি ভুলবে না, বুঝতে পেরেছো এখান থেকে। তাহলে আয়তক্ষেত্রের কর্ণ আর বর্গক্ষেত্রের কর্ণ পেয়ে গেলাম। এবার হচ্ছে আয়তঘনের, ঠিক আছে। দেখো এবার আমাকে এটা আয়তঘনের, এটা আমার আয়তঘন, আয়তঘনের কর্ণের বৃহত্তম কর্ণ বলতে কি স্যার এটা, তাহলে এই আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য হয়ে যাবে আমার রুট আন্ডার দৈর্ঘ্য, এখানে কি আছে আয়তঘনতে একটা কি যুক্ত হচ্ছে উচ্চতা, এগুলোতে কি আমার উচ্চতা ছিল, উচ্চতা ছিল না, দৈর্ঘ্য প্রস্থ ছিল, এখানে উচ্চতা যুক্ত হচ্ছে, তার মানে এ স্কোয়ার অর্থাৎ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ প্রস্থ স্কোয়ার প্লাস সি স্কোয়ার অর্থাৎ উচ্চতা স্কোয়ার, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, এটা হয়ে যাবে কি আমার আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য। এবার যদি আমাকে বলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, আচ্ছা আচ্ছা এখানে দেখে নাও, এটা যদি আমার শুধু ঘনকের কর্ণের দৈর্ঘ্য বলে, এটা আমার একটা ঘনক, তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য কি হয়ে যাবে স্যার, ঘনকের কর্ণের দৈর্ঘ্য হয়ে যাবে সেম টু সেম করে দাও, যেমন আয়তঘনের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হচ্ছিল, তাহলে ঘনকের ক্ষেত্রেও করে দাও দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। তাহলে দেখো আয়তক্ষেত্রে আয়ত ঘনকার বলতে কি স্যার, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটে আলাদা হবে, দৈর্ঘ্য যদি এ হয় তাহলে প্রস্থ হবে বি, উচ্চতা হয়ে যাবে সি। কিন্তু যখনই শুধু ঘনক বলবে, ঘনকের প্রত্যেকটা বাহু সমান, দৈর্ঘ্য যদি এ হয় প্রস্থ এ হবে, উচ্চতাও এ হবে, তার মানে কি হবে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, আচ্ছা প্রস্থ বলতে এ আছে প্লাস উচ্চতা, উচ্চতাও এ স্কোয়ার, তার মানে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, কতটা স্কোয়ার হয়ে গেল স্যার রুট আন্ডার 3a স্কোয়ার, তিনটা এ স্কোয়ার, একটা এ স্কোয়ার, দুটো স্কোয়ার, তিনটা এ স্কোয়ার 3a স্কোয়ার, তার মানে এ স্কোয়ার থেকে স্যার কটা এ বেরিয়ে যাবে একটা এ, তাহলে এ √3 একক হয়ে যাবে আমাদের কি ফর্মুলা। মানে আয়ত ঘনের বর্গ ঘনকের কর্ণের দৈর্ঘ্য বলতে গেলে আমাদের কি হয়ে যাবে স্যার এ √3 একক, আয়তঘনের বলতে গেলে কি হয়ে যাবে রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, অর্থাৎ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। আর যদি আমাকে আয়তক্ষেত্রের শুধু বলে তাহলে বললাম দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, শুধু যদি বর্গক্ষেত্র বলে তাহলে এ √2 একক। এই তিনটা কিন্তু তোমরা লিখে নাও, একবারে গুরুত্বপূর্ণ। আমরা কনসেপ্ট ক্লিয়ার করে দিলাম আয়তক্ষেত্র এবং আয়তঘনের কর্ণের দৈর্ঘ্যের ক্ষেত্রে। চলো তাহলে আয়তঘন আমাদের কমপ্লিট, কর্ণের দৈর্ঘ্য, আয়তকার ক্ষেত্রের, বর্গক্ষেত্রের এবং আয়তঘন এবং ঘনকের কর্ণের দৈর্ঘ্য আমাদের একেবারে কমপ্লিট সূত্রটি। এবার তোমরা প্রত্যেকটা কিন্তু মুখস্থ করবে এবং মনে রাখবে, মনে করার প্রয়োজনই নেই, এমনভাবে বলে দিলাম যে মনে রাখার প্রয়োজন নেই, লজিক্যালি ভাবে করো, মনে রাখার প্রয়োজন পড়বে না, মুখস্থ করার প্রয়োজন পড়বে না। চলো বলছে একটি ঘনক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 24 সেমি, 18 সেমি এবং 12 সেমি। দেখো একটা ঘনক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটে আলাদা আলাদা দিয়েছে, তার মানে কার কথা বলছে আয়তঘনের কথা, যেহেতু আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটে আলাদা আলাদা হয়, যদি শুধু ঘনক বলতো তাহলে তিনটে কিন্তু সমান হতো, তার মানে এটা কার কথা বলছে আমাকে আয়তঘনের কথা বলছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে দিয়েছে। তাহলে এটাকে গলিয়ে কি করছে, এটি গলিয়ে ছোট ঘনক তৈরি করা হয় যদি ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 6 সেমি হয়। এবার দেখো এটাকে গলিয়ে কি করছে, আমার একটা ছোট ঘনক তৈরি করছে যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 6 সেমি। তারপর 6 সেমি কথার অর্থ কি স্যার, তার মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 6, তার মানে একটা পারফেক্ট ঘনকের কথা বলছে, তার মানে এই বড় আয়ত ঘনটাকে গলিয়ে আমার একটা ছোট ঘনক তৈরি করছে, তাহলে এই টাইপের কতটা ঘনক পাবো। তাহলে দেখো এটা যদি আমার কি থাকে স্যার, দ্যাট ইজ আয়তঘন, এটা আমার এটা আয়তঘন, যার দৈর্ঘ্য বলে দিয়েছে কত স্যার, আমাকে দৈর্ঘ্য বলে দিয়েছে, দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা বলে দিয়েছে, দৈর্ঘ্য 24, তাহলে প্রস্থ কত বলেছে স্যার, প্রস্থ বলছে 18 সেমি, আর আমাকে উচ্চতা কত বলে দিয়েছে 12 সেমি, তাহলে এটা উচ্চতা হয়ে গেল 12 সেমি। তার মানে এর আয়তনটা কি হয়ে যাবে স্যার, মনে রাখবে আয়তনের ফর্মুলা হচ্ছে
সবটির যোগফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা 12 কি ছিল এগুলো সেমিতে ছিল, তার মানে সেমি কিউব হয়ে যাবে। ঘন আয়তন বলতে গেলে একক যেটা থাকবে, সেমি থাকলে সেমি কিউব, মিটার থাকলে মিটার কিউব। এটাকে গলিয়ে স্যার কি করছে, আমার একটা ঘনক তৈরি করছে, যার প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য কত করে 6 সেমি করে। তার মানে এটাও 6, এটাও 6, এটাও 6। তার মানে কি এটা আয়তঘনের কথা বলছে। আর শুধু ঘনকের আয়তনের ফর্মুলা হচ্ছে সেম টু সেম এটার মতনই করে দাও। দৈর্ঘ্য 6, প্রস্থও 6 হবে, উচ্চতাও 6, যেহেতু প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমাকে বলে দিয়েছে 6 করে, তার মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা সেমি কিউব, এটার আয়তন পেয়ে গেলাম। তাহলে এই বড় জিনিসটাকে গলিয়ে ছোট তৈরি করছে। আমি যদি 10 টাকাকে ভাঙিয়ে দোকানে নিয়ে গিয়ে 10 টাকা ভাঙিয়ে প্রত্যেকটা যদি 2 টাকার কয়েন নিই, তাহলে কয়টা কয়েন পাবো তোমরা বলো? 10 টাকাকে ভাঙালাম 2 টাকার কয়েন, তাহলে 10কে আমরা কি করব 2 দ্বারা ভাগ করে দেব। ছোট দেখো 10 টাকার টাকা ছিল আমার কাছে, টাকাটাকে ভাঙিয়ে আমি 2 টাকার কয়েনে পরিণত করছি, তাহলে কয়টা স্যার কয়েন পাবো আমি? 10 টাকা ভাজক 2 টাকার কয়েন, তাহলে 2 দ্বারা ভাগ করে দিলে কত? 5টা কয়েন পাবো। তাহলে বড় ঘনকের আয়তনটাকে আমরা ভাগ করে দিব ছোট ঘনকের আয়তন দ্বারা। ছোট ঘনকের আয়তন কত? 6 গুণিত 6 গুণিত 6। তাহলে কাটাকাটি করো, 4 6 24, 6 দ্বারা 3, 6 দ্বারা 2, তাহলে কত হয়ে গেল? 3 4 12, 12 2 24। তাহলে কটা ঘনক পেয়ে যাব এরকম স্যার? ছোটগুলো আমরা পেয়ে যাব 24টা ঘনক পেয়ে যাব আমরা ছোটগুলো। চলো পরের প্রশ্ন দেখবে। এই টাইপের প্রশ্ন তোমাদের পরীক্ষা হলে আসবে, একেবারে নিশ্চিত, 100% গ্যারান্টি আসবে। সেই জন্য বারবার বলছি, পরিমিতি চ্যাপ্টারের সূত্রগুলো আমি যেগুলো লিখিয়ে দিব, প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে নতুন নতুন প্রশ্ন আমরা প্রত্যেকটা প্র্যাকটিস সেটে দেখতে পাবো, এবং আমি পুরো কনসেপ্ট বুঝিয়ে দেবো তোমাদেরকে। যেহেতু এখন আমাদের কনসেপ্ট পুরো একেবারে কমপ্লিট করার সময় নেই, আমরা ক্লাসের মধ্যেই প্রশ্নের সঙ্গে কনসেপ্ট দেখে নেব, আর সেগুলোকে তোমরা ভালো করে নোট করে রাখবে। চলো পরের প্রশ্ন কি বলছে, 73, 115 এবং 125 সংখ্যাগুলিকে একটি সংখ্যা দিয়ে ভাগ করলে একই অবশিষ্টাংশ থাকবে এরকম বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো। তার মানে আমাকে বলছে 73, 115 আর 185, এই তিনটা সংখ্যাকে কোন বৃহত্তম সংখ্যাটা দ্বারা আমি যদি ভাগ করি, তাহলে ভাগশেষ প্রত্যেকটার ক্ষেত্রে 1 থাকবে। যদি আমি এই সংখ্যাটাকে ভাগ করি, যদি আমার 4 ভাগশেষ হয়, তাহলে এই সংখ্যাটাকেও ভাগ করলে 4 ভাগশেষ থাকবে, এই সংখ্যাটাকেও ভাগ করলে ভাগশেষ 4 থাকবে। তাহলে এরকম বৃহত্তম সংখ্যাটা খুঁজতে বলেছে। তাহলে আমি আগের প্র্যাকটিস সেটগুলোতে বলেছিলাম, যারা দেখেছো প্রত্যেকটা ক্লাস তারা করতে পারবে। আমি কি বলেছিলাম, এই টাইপের যখনই বলবে, তাহলে আমরা কি করব, বড়টাকে থেকে ছোটটা বাদ দিব। 185 থেকে আমরা ছোটটা কি আছে 115 বাদ দাও, তারপরে বড় থেকে আবার সবচেয়ে ছোটটাকে বাদ দিব, কে আছে 73 বাদ দাও। 185 পরে বড় কে আছে 115, 115 থেকে সবচেয়ে ছোটটা কে আছে 73 বাদ দাও। তাহলে এখানে আর কেউ বড় থাকলো না, একমাত্র এই দুটোই বড় ছিল। এই দুটো বড় থেকে দুটো ছোটকে আমরা বাদ দিব। প্রথমে এটা বড় থেকে দুটো ছোটকে বাদ দিয়ে দিলাম, তারপরে বড় কে 115 থেকে সবচেয়ে ছোটকে 73 বাদ দিয়ে দিলাম। 115 পরে কে 73 ছোট, তার মানে 73 থেকে যদি আমি 73 বাদ দিই সবচেয়ে ছোটটা, তাহলে তো শূন্যই হবে আমার, সেজন্য এটা লেখার প্রয়োজন নেই। তার মানে প্রত্যেকটা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটাকে আমরা বাদ দিয়ে দিব। দিয়ে এবার কত পাবো দেখো, যদি এখানে বাদ দিয়ে দিই তাহলে কত পাবো 70। এখানে কত পাবো স্যার 3, আচ্ছা এখানে পাবো আমরা 2 1 1 112, আর এখানে কত পাবো স্যার 2 4 42। তাহলে এই যে আমি সংখ্যাগুলো পেলাম, এই সংখ্যাগুলোর গসাগু করে নেব। তাহলে কত হয়ে যাবে স্যার 70, 112 আর 42-এর গসাগু করে নাও 2 দ্বারা। 35 2 70, 2 দ্বারা 5 6 56, 2 দ্বারা 2 1 21, 7 দ্বারা 5 7 35, 7 8 56, 3 7 21। তাহলে গসাগু মানে কি স্যার, আর যাই কি ভাগ, প্রত্যেকটা সংখ্যাকে ভাগ দিতে হবে, আর যাই না। তার মানে গসাগু মানে হচ্ছে এ সাইডের দুটো সংখ্যার গুণফল। 7 আর 2 কত হয়ে যাবে স্যার 14। তার মানে আমার সংখ্যাটা কত হয়ে যাবে 14। 14 দ্বারা যদি আমি এই তিনটা সংখ্যাকে ভাগ করি, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের ভাগশেষ একই থাকবে। তোমরা করে দেখে নিবে। তাহলে কিভাবে করলাম বুঝতে পারলে? চলো পরের প্রশ্ন দেখবে স্যার। চলো পরের প্রশ্ন কি বলছে আমাকে, প্রদত্ত জোড়গুলির মধ্যে কোনটি সহমৌলিক সংখ্যা জোড় গঠন করো। সহমৌলিক সংখ্যা অর্থাৎ কোপ্রাইম, কোনটা আমার কোপ্রাইম জিজ্ঞাসা করছে। তাহলে দেখো কোপ্রাইম বের করার নিয়ম হচ্ছে যে
যে দুটো সংখ্যা জোড় দেওয়া আছে আমাকে, সংখ্যা জোড়গুলোর গসাগু হতে হবে ১। যেমন এখানে দেখতে হবে এবার আমাদেরকে যে কোন সংখ্যাগুলোর গসাগু হবে ১ আমাকে। তাহলে দেখো একমাত্র ১১ আর ২১ দেখো, ১১ আর ২১ এটার যদি আমি গসাগু বের করি তাহলে কত হয়ে যাবে? ১ দ্বারা যাবে, ১১ একে ১১, ১১ দুইয়ে ১১, ২১ এ ১১। তার মানে এই ১১ এবং ২১ কে ১ ব্যতীত কোনো সংখ্যা দ্বারা একসঙ্গে আমার ভাগ যাবে না। তার মানে গসাগুটা কত পেয়ে গেলাম? ১। তার মানে যে সংখ্যা জোড়গুলোর আমার গসাগু হবে ১ সেটা হয়ে যাবে সহমৌলিক সংখ্যা, সবসময় মনে রাখবে। আমি যদি দেখি প্রথম দাগেরটা ৯ আর ৬৩, ৯ আর 63, তাহলে দেখো ৩ দ্বারা ৩ তিরিকে ৯, ৩ দুয়ে ৬, ৩ একে ৩। তাহলে দেখো আবার তো যাবে ৩ একে ৩, ৩ সাতে ২১। কিন্তু দেখো এখানে গসাগু কত পেলাম? ৩ গুণিত ৩ সমান ৯। কিন্তু আমরা কি বলেছি? ১ হতে হবে। অর্থাৎ সংখ্যা দুটোকে কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না। যেমন ১ গসাগু হলো এই দুটোর ক্ষেত্রে, এটার ক্ষেত্রে কত হলো? ৯। আমি কি বললাম? যে দুটো সংখ্যার গসাগু হতে হবে ১, সেটা হয়ে যাবে আমাদের কি? সহমৌলিক সংখ্যা বা কোপ্রাইম সংখ্যা। তার মানে আমাদের একমাত্র অপশন কি হয়ে যাবে? ১১ আর ২১ যেখানে রয়েছে সেটা। একেবারে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের নাম্বার সিস্টেম থেকে, অর্থাৎ সংখ্যা সংক্রান্ত চ্যাপ্টার থেকে কিন্তু এই টাইপেরই খুব ছোট প্রশ্ন পাবে, কিন্তু একটু নিউমেরিক টাইপের প্রশ্ন পাবে। খুব গুরুত্বপূর্ণ। তাহলে সবসময় মনে রাখবে যে কোপ্রাইম কোনগুলো হবে স্যার আমার? না কোপ্রাইম সেগুলো যেগুলোর গসাগু, যে দুটো সংখ্যার গসাগু আমার ১ হবে সেটাকে বলবো আমরা সহমৌলিক সংখ্যা বা কোপ্রাইম নাম্বার। তাহলে আশা করি বুঝতে পেরেছো। প্রত্যেকটা প্রশ্ন আশা করবো যে তোমরা বুঝতে পেরেছো, এবং ভালো লাগলে ক্লাসটাকে অবশ্যই তোমরা শেয়ার করে দেবে বেশি বেশি করে, এবং ক্লাসটা অবশ্যই লাইক করে দেবে। আমি একবার তোমাদের কাছে আবার অনুরোধ করব যে তোমরা অবশ্যই ক্লাসটা শেষ হওয়ার পরে প্রত্যেকটা জিনিস একবার করে তোমরা রিভিশন করে নাও। তাহলে এইভাবে স্যার আমাদের বেসটা বেশি শক্ত হতে থাকবে। তুমি এখান থেকে পড়ে রেখে দিলে কিচ্ছু হবে না। সেই জন্য বলবো, বারবার বলবো আমি যে তুমি জিনিসগুলোকে করার চেষ্টা করো। বারবার রিভিশন না করলে কিন্তু আমরা পরীক্ষা হলে কিছু দিয়ে আসতে পারবো না, শুধু টাইম নষ্ট করে ক্লাসটাই করা হবে। টাইম নষ্ট করা হবে, সোজা বলছি আমি, শুধু টাইম নষ্ট হবে। সেই জন্য স্যার ভালো করে পড়তে গেলে ভালো করে পড়ো, প্রত্যেকটা জিনিস রিভিশন করতে হবে প্রত্যেকটা সাবজেক্টের। চলো তাহলে আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে। ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।